প্রথম বিবাহবার্ষিকীতে আনা রিপোর্টগুলো ওর স্বামীকে দিবে বলে 3 দিন ধরে অপেক্ষা করছিল নীলা। এই 7 বছর ধরে একটি সন্তানের জন্য অনেক অনুনয় বিনয় করেছে, চেনা জানা কোনো ডাক্তারই ভাত দেয়নি নীলা। অনেকে বলেছে ফকির কবিরাজ দেখাতে, কিন্তু কাজটি শিরক বলে নীলা নিজেকে আটকে রেখেছে। তা না হলে এটাও কিন্তু করত সে। 3 দিন আগে টেস্টের রিপোর্ট পাই নীলা, রিপোর্ট পজিটিভ। এতদিনে আল্লাহ নীলার দিকে মুখ তুলে চেয়েছেন। সে ভাবছে রাকিব খবরটা শুনে কতটা নাই খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিল তারা। বিয়ের বছর খানেক পর রাকিব ও তার পরিবার সন্তানের জন্য বায়না করতে লাগলো। যদিও নীলা আরো কিছুদিন পর বাচ্চা নেয়ার জন্য ইচ্ছে পোষণ করছিল, কিন্তু পরিবারের সবার আবদারের ফলে কিছু বলতে না পেরে রাজি হয়ে গেল নীলা। 2 মাস, 6 মাস, বছরও পার হয়ে গেল, কিন্তু তখনও নীলা কনসিভ করলো না। তখন সবাই বিরক্ত হতে লাগলো। শুরু হলো ডাক্তার দেখা দেখি, কোনোভাবেই কাজ হচ্ছিল না। বিয়ের 6 বছর পরে ধৈর্য ধরতে না পেরে রাকিব অবশেষে বলে ফেলল দ্বিতীয় বিয়ের কথা। অবশ্য রাকিবের মা অনেক আগে থেকেই বলেছিল হাত ভালোবেসে বিয়ে করেছে বলে রাকিব মুখ ফুটে কিছু বলতে পারেনি। কিন্তু 6 বছর পরও যখন নীলা মা হচ্ছিল না, তখন রাকিবের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই বলে নীলা এই বাড়িতে থাকবে, তার কোনো অযত্ন হবে না, শুধু নতুন সদস্য পরিবারে যুক্ত হবে। কথাটা বলা রাকিবের জন্য সহজ হলেও না, নীলার জন্য সহজ হলো না। সে অনেক অনুরোধ করলো রাকিবকে, সে যেন দ্বিতীয় বিয়ে না করে। যা ঘটেছে তাতে আল্লাহ ছাড়া তো আর কারো হাত নেই, তাই না? আর যদি ইশারা না করে তাহলে তো কোনো কিছুই হয় না। নীলার অনুরোধে রাকিব থেমে গেল। অবশেষে সে আনন্দের দিন। নীলা পুরো বেডরুম মোমবাতি আর ফুল দিয়ে সাজালো, ঠিক প্রথম বিবাহবার্ষিকীর মতো। একটা কেক ও ফুলও অর্ডার দিল। অপেক্ষা করছে রাকিব কখন বাসায় আসবে। 12:37-এ কলিং বেল বেজে উঠল। নীলা দৌড়ে গিয়ে দরজা খুলল। সামনে তার শাশুড়ি দাঁড়িয়ে, আর পেছনে রাকিব আর আধঘুমটা দেয়া একটা বউ সাজে দাঁড়িয়ে আছে মেয়ে। কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে। নীলা রাকিবের দিকে তাকালো। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে রাকিবের মা বলে উঠল, নতুন বউকে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে রাখবে নাকি? নতুন বউ আর কতক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবে বলো তো? সরে দাঁড়াও, ওরা ঘরে ঢুকবে। ফ্রিজ থেকে মিষ্টি এনে ওদের দাও। এক নিঃশ্বাসে কথাগুলা বলে নীলাকে দরজা থেকে সারিয়ে রাকিব আর নতুন বউ ঘরে ঢুকলো। সকালবেলা নীলার শাশুড়ি নীলাকে বলেছিলেন রাকিবের সাথে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছে, ফিরতে কিন্তু অনেক রাত হবে। এই বুঝি সে আত্মীয়। বিবাহবার্ষিকী উপলক্ষে নীলা বিরিয়ানিও রান্না করেছে খাবারের জন্য। ঘরে এদিকে বিরিয়ানির গন্ধে আর ওদিকে ফুলের গন্ধে মোমো করছে। নীলার শাশুড়ি তখন নতুন বউকে নিয়ে নীলার বেডরুমে গেলেন। রুম সাজানো দেখে একটু জুড়েই বললেন, ভালো করেছ রুম সাজিয়েছ, না হলে কাউকে এত রাতে কাউকে পাঠিয়ে ফুল আনতে হতো, আর এত রাত তার কাউকে পাইতাম না। নীলা কোনো উত্তর দিল না। আসলে কি বা বলবে বলুন, সে তো আর ভেবে পাচ্ছিল না। সে জানতো সন্তানের জন্য রাকিব কতটা উসকুস হয়ে উঠেছে। মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে নীলা কষ্ট পেলেও না, নীলা নিজেকে সামলে নিত। ভাবত সন্তানের জন্য এমন কথা অনেকেই বলে, তাই বলে কি রাকিব সত্যি সত্যি বিয়ে করবে নাকি? হাজারো হোক ভালোবেসে বিয়ে করা। নীলা সব ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে অবশেষে রাকিব নতুন বউ নিয়ে আসলো। নতুন বউকে রুমে রেখে এসে রাকিব ড্রয়িং রুমে এসে নীলার পাশে এসে বসলো। নিজের কাছে কিছুটা অপরাধবোধ কাজ করছে, তবে এতটাও না, কারণ নীলার সন্তান হচ্ছিল না। এতদিন অপেক্ষা করে কোনো লাভ হলো না। নীলা তো সব দেখতেই পাচ্ছে, তাই তার আর কোনো উপায় ছিল না। তো সবই জানে, এইসব তো সব দেখতে পাচ্ছে, তাই না? এতে করে তো তার রাগ করা উচিত না। সারা রাত বারান্দায় বসে থাকলো নীলা। সূর্য একবার এসে দেখে গেছে আজ তুমি আমার সাথে ঘুমাও, ওই রুমের নতুন বউ আছে। নীলা ভাবছে আজ ওই রুমের নতুন বউ আছে, কাল কি থাকবে না? আজ না হয় শাশুড়ির রুমে ঘুমালাম, কাল কোথায় ঘুমাবো? পরশু? এভাবে তো আর চলবে না, তাই না? বুড়ে রুমের দরজা খোলার শব্দ ভেসে আসলো। রাকিব রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। ওয়াশরুমে ঢুকে বাইরে থেকে বোঝা যাচ্ছে শাওয়ার নিচ্ছে। নীলার বুকের ভেতরটা না খোঁজ করে উঠল। রুমের ভেতরে গেয়ে আবছা আলোয় বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে। কোনো শব্দ না করে
ওয়ার্ড্রবে ডয়ার খুলল, নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে আসলো নীলা। রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে কিছুক্ষণ পর বাইরে গেল। ৮ ঘন্টা পর বাসার কিচেনে গিয়ে নীলাকে দেখতে পেল না। প্রতিদিন তো এই সময় নীলা চা রেডি করে রাখে রাকিবের জন্য। আজ ব্যতিক্রম হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। মেয়েটা কষ্ট পেয়েছে, ওকে স্বাভাবিক করতে হবে। পুরো ঘরে খুঁজে নীলাকে কোথাও দেখতে পেল না রাকিব। টিভির উপর একটা খাম দেখলো, খাম থেকে কাগজটা বের করে রাকিব পড়তে শুরু করলো। প্রিয়, কখনো ভাবিনি আমি এমন পরিস্থিতিতে পড়ব বা পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি পাবো না, বাধ্য হয়ে লিখে রেখে যাক। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি, এখনো কতটা ভালোবাসি, পরেও বাসবো, কিন্তু এখন তোমার সাথে আমি আর থাকবো না। আমি বন্দা নই, ডাক্তার বলেছে আমাদের দুজনে কারো কোনো সমস্যা নেই। আল্লাহ যখন মুখ তুলে চাইবে তখন হবে, সেই ভরসায় থেকেছ সব সময়। তোমাকেও আমি বুঝিয়েছি, ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ নিশ্চয়ই দিবে। তুমি অবুঝ মন, তুমি আমার কথা বুঝতে পারোনি, আমার কথা মানোনি। তুমি অন্য একজনকে এনে আমার জায়গাটা তাকে দিলে। মুখে তুমি যতই বলো আমার জায়গা আমার থাকবে, কিন্তু এক রাজ্যে দুইজন কখনো রাজত্ব করতে পারে না। এতে সুখ শান্তি কিছুই থাকে না। যাকে এনেছো সে তো কোনো দোষ করেনি, সেই কেন তাকে কষ্ট দিব, বা আমিও কেন তাকে কষ্ট দিব। আমি সরে যাচ্ছি, তোমার কোনো সিদ্ধান্তে আমি কখনো বাধা দিইনি রাকিব। শুধু এই একটা ব্যাপারে তোমাকে আটকিয়েছি, কারণ আমি অন্য কাউকে মানতে পারতাম না। কপালে যা আছে তা কখনো ঠেকাতে পারবো না, সেটাকে মেনে নিয়ে আমি চলে যাচ্ছি। প্রেগন্যান্সি রিপোর্টটা রেখে গেলাম। আমি কনসিভ করেছি প্রায় 2 মাস। 8 দিন আগে রিপোর্ট হাতে পেয়েছি। ভেবেছিলাম বিবাহ বার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তুমি আমাকে নিজেই সারপ্রাইজ দিয়ে দিলে। তোমাকে জানাতে চাইনি, কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি তার সামান্য অংশীদার তো তুমি নিজেও। এটা ভেবে কষ্ট পাবে যে কমতির কারণে তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে, এটা কিন্তু আমার মধ্যে ছিল না। আমি ডিভোর্স দিব না, আমার সন্তান তো তার বাবাকে প্রয়োজন হবে, সময় মতো তুমি তাকে দেখতে পাবে। আমাকে ফিরানোর চেষ্টা করবে না, এর ফলাফল কিন্তু ভালো হবে না। আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।